ক্রিকেটে কাতারে কাতারে জনসমাবেশে যোগ কমরেডদের ভোট ব্যাংকে পড়ছে না কেন তার প্রভাব? দেখুন, এটা বলাটা খুবই কঠিন একটা ব্যাপার। এটা প্রশ্ন আমারও, যেখানে ব্রিগেডে শুধু এই বছর নয়, এর আগেও লাস্ট 5 বছরে, ধরুন লাস্ট 3 বছরে অন্তত 3টে ব্রিগেড হয়েছে, 4 বছরে 3টে ব্রিগেড হয়েছে। সেখানেও কোনো ব্রিগেডেই 2 থেকে 3 লাখের কম লোক হয়নি। কালকে তো প্রচুর লোক হয়েছিল, কিন্তু ভোট বাক্সে সে তার প্রতিচ্ছবি সিপিএমের নেই। এর পিছনে কারণ দুটো হতে পারে। এক হচ্ছে ভোটের ময়দানে যারা লড়াই করতে আসছেন তারা মানুষকে এলাকা ভিত্তিক ভাবে উদ্বুদ্ধ করতে পারছেন না, এটা একটা কারণ হতে পারে। দ্বিতীয় আর একটা কারণ হতে পারে যে রিগিং, যেটা বিরোধীরা অভিযোগ করেন যে রিগিং করে ভোট কমিয়ে দেওয়া হয়েছে। সবাই শাসক দল, কারণ যাই হোক না কেন সব জায়গায় রিগিং হয় না। যে বছর বিকাশ ভট্টাচার্য হেরে গেলেন লোকসভায়, তার হাঁটুর বয়সী, মানে বলবো না, তার থেকে বহু কম বয়সী একজন অভিনেত্রী, নামটা ভুলে গেছি, উনি জিতেছিলেন আমাদের ওই অঞ্চল থেকে, যদিও তাকে পরবর্তীকালে আর দেখা যায়নি। তো বিকাশ দার মতন একজন সিনিয়র আইনজীবী এবং একজন সিপিআইএম এর এত বছরের একজন, মানে কি বলবো, একজন সাধক, আমার খুব খারাপও লেগেছিল। আমি প্রকাশ্যেই বলি, সেই বছর মানে আমি বিকাশ দাকে ভোটও দিয়েছিলাম, কিন্তু আমি ভাবতে পারিনি যে এরকম পরাজয় হবে। এবং আমি হলফ করে বলতে পারি, আমাদের গড়িয়া অঞ্চলে যদি 90টা বুথ থাকে, তার মধ্যে 2 থেকে 1টা বুথে গন্ডগোল হয়, বাকি কোনো বুথে কিন্তু রিগিংটুকু হয়, কিছু হয় না, কোনো গন্ডগোল হয় না। তো মানুষের স্বতঃস্ফূর্ততা নেই সিপিএম এর পাশে। তারপরে সিপিএম এর আরেকটা কচু কাটা ব্যাপার হচ্ছে, কাঁচকলা ব্যাপার হচ্ছে, ভোটের সময় আবার কংগ্রেসকে দোসর করে ভোট, অথচ এই কংগ্রেসের সঙ্গে একসময় আদায় কাঁচকলার সম্পর্ক ছিল। এই কংগ্রেসের নেতাদের সিপিএম ক্ষমতাকালে এই কংগ্রেসের নেতাদের অপমান করত, এই কংগ্রেসের নেতাদের কোনো ভোটে সঠিকভাবে বিরোধিতা করত তারা, এবং এই কংগ্রেসের নেতাদের মারধর করার অভিযোগই সিপিএম এর বিরুদ্ধে রয়েছে। সুতরাং আমি মনে করি ভোটের সময় ভোট বাড়ানোর জন্য কংগ্রেস আর ব্রিগেড ডাকলে কংগ্রেসের কোনো গল্প নেই। কেন, তোমার যদি এতই কংগ্রেসের প্রতি প্রীতি, তাহলে কেন কালকে ঈশা খান চৌধুরী, অদিত চৌধুরীকে ডাকা হলো না? আরো বেশি মানুষ আসতো। তার মানে এটা বোঝা যাচ্ছে কমরেডরা নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য কংগ্রেস, এবং যেখানে স্বার্থ নেই, যেখানে দেখাতে হবে নিজেদের ক্ষমতা বা ব্রিগেডে, সেখানে তারা কমরেড। মানুষ এই দ্বিচারিতাকে বিশ্বাস করে না, এক। দ্বিতীয় হচ্ছে যে লাস্ট 10 বছর সিপিএম সত্যিকারের অর্থে মানুষের কিছু করতে পারেনি। যদিও এই চাকরি চুরি চিটিংবাজিটা ছিল না, কিন্তু বাকি জায়গায় মানুষের পাশে থাকেনি সিপিএম। কর্পোরেশনে তো একটা চোর পোরেশন নাম হয়ে গেছিল, কোনো কাজ মানুষ করতে পারতো না, সাধারণ মানুষ কোনো রকম কোনো বেনিফিট পেত না, যার জন্য একটা দল চলে গেছিল। কিন্তু তার জায়গায় যে দল এসছে তার থেকে বড় চিটিংবাজ দল ভারতবর্ষে এখনো পর্যন্ত আসেনি, সেটা আমি বহুবার বলেছি, এখনো বলবো। অ্যাকচুয়াল ব্যাপার হচ্ছে সিপিএম এর হালে কিছুটা পানি ফিরেছে, কিন্তু আমি যেটা পুরনো কথা সেটাই বলবো। দেখুন, মানুষ নতুন মুখ না এলে বিশ্বাস করবে না, ঠিক আছে? ওই পুরনো মুখ, ওই বিমান ব্যানার্জি, ঠিক আছে, আর ওই যারা ওই আছে, ওই পুরনো মুখ, ওদের দ্বারা এখন আর সিপিএম চলছে না। পরিষ্কার কথা, আমার কাছে সিপিএম মানে আলিমুদ্দিনের অফিসার বিকাশ রঞ্জন ভট্টাচার্য ছাড়া আজও কিছু নেই। এই ব্রিগেডে 10 লাখ লোক হলেও আমি এই কথাটাই বলবো, কারণ ভোট বাক্সে তাদের সেই জায়গাটা নেই, পরিষ্কার কথা। এবং সিপিএম মানুষের মনে যে জায়গাটা তৈরি করেছিল, সেই জায়গাটা আবার কবে ফিরে আসবে আমি জানি না। তাহলে এতই যদি ক্ষমতা, এর পরবর্তীকালে যত ভোট হবে কংগ্রেসকে ছাড়া ভোটে লড়ুক, তাতে যদি একটু ভোট বাক্সের ভোটটা বাড়ে, আমি বলবো এই কংগ্রেসকে নিয়ে লড়লে কিন্তু ফলাফল খুব একটা ভালো হবে না, এবং ভবিষ্যৎ যে খুব একটা তাদেরকে মানে ভালো হবে সেটা আমার মনে হয় না। ব্রিগেডে তৃণমূলের বক্তব্য শূন্য বাম, সেই শূন্যকে আটকাতে ফেরি বন্ধ করে দেওয়া হলো হাওড়া থেকে বাবুঘাট। দেখুন, কিছু জিনিস সমালোচনা করা ভালো, অতিরিক্ত সমালোচনা করা ভালো নয়। হাওড়া থেকে বাবুঘাট প্রত্যেক রবিবার
মাত্র দুটো ফেরি চলে, হাওড়া বাবুঘাটটা চলে আর একটা প্রিন্সেপ ঘাট না শিপিং থেকে চলে, বাকি যত ফেরি আছে কিন্তু রবিবারে এমনিই বন্ধ থাকে। তো এটা বন্ধ করে দিয়ে খারাপ করা হয়েছে। আমি মনে করি যে এটা বন্ধ করাটা উচিত হয়নি, কিন্তু এটাও ঠিক হয়তো ভিড় সামলানোর জন্য একদম প্রথম থেকেই যে বন্ধ করে রাখা হয়েছিল তা তো নয়, ভিড় সামলানোর জন্য বন্ধ করা হয়েছিল। আর এগুলো তো রাজ্য সরকার করবেই, লোক দেখানো ব্যাপার তো রয়েছে, কিন্তু আমি রাজ্য সরকারকে বেশি দোষ দিতে পারি না, কারণ আগে যেখানে সিপিএম এই সরকারের প্রথম 5 বছরে নেতাজি ইন্ডোরে একটা সভা বা রাস্তার ধারে একটা সভা করার জন্য পারমিশন পেত না, এখন সেখানে 4-5টা ব্রিগেডের পারমিশন তারা পেয়েছে, সবই পাচ্ছে এখন তারা। সুতরাং এই সমস্ত মেকি ইস্যু দেখিয়ে কোনো লাভ নেই। ভোট বাক্স বাড়াতে গেলে মানুষের পাশে থাকতে হবে, মানুষের হয়ে কাজ করতে হবে, নিজেদের ক্ষমতা অনুযায়ী কাজ করতে হবে, এবং হচ্ছে ওই কংগ্রেসকে সঙ্গে করে দোসর নিয়ে চললে মানুষ কিন্তু পুরোপুরি বিশ্বাস করবে না, সেই শূন্য শূন্যই থেকে যাবে। মোহন ভাগবতের দ্বারা মুর্শিদাবাদে হিংসায় উস্কানি, এমনটাই অভিযোগ ব্রিগেড থেকে সেলিমের। দেখুন, সেলিমদা অনেক কিছু বলেছেন ঠিকই, কিন্তু তার যেদিন থেকে তিনি হেরে গেছেন না ওই সিটটাতে, ওই কোনো একটা সিটে দাঁড়িয়েছিলেন, তারপর থেকে মানুষজন তাকে আর তার কথা কোনো গুরুত্ব দেয় না, বিশ্বাসও করে না। ওনার কথার কি গুরুত্ব রয়েছে? আর মোহন ভাগবতকে তিনি বলেছেন, মোহন ভাগবত এমনিও আমারও খুব একটা পছন্দের লোক নন। মোহন ভাগবত ভারতের ইতিহাস পরিবর্তন করার চেষ্টা করেছিলেন, ভারতের স্বাধীনতা পরিবর্তন করার চেষ্টা করেছিলেন। সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে আমি এটা মনে করি যে সিপিএম এর যে দ্বিচারিতা, এই মানে ভোটের সময় কংগ্রেস আর ভোট শেষ হলে ব্রিগেডে একা একা লড়বো, এইসব জিনিস খারাপ। নওশাদ সিদ্দিকীকে আবার কংগ্রেস এসে একবার তৃণমূল সিপিএম মিটিং করার সময় অপমান করেছিল, সেদিন থেকেও মানুষ এই দলগুলোকে চিনে গেছে। আর এই মোহাম্মদ সেলিম এই সম্বন্ধে যা কথা কম বলা যায় ততই ভালো, ঠিক আছে? ওনাকে নিয়েও প্রচুর অভিযোগ রয়েছে। হ্যাঁ, আমি কোনো সমালোচনা করতে চাই না, কিন্তু মোহাম্মদ সেলিম তিনি যেভাবে বলেছেন, বা তার অ্যাকচুয়ালি তার ভিডিওটা আমি দেখিনি, তিনি এক্স্যাক্টলি কি বলেছেন। তারা আরএসএস এর সমালোচনা করতে পারেন ঠিকই, কিন্তু কেন্দ্রীয় বাহিনী যদি মুর্শিদাবাদে না আসতো, কেন্দ্রীয় বাহিনী দিয়ে যদি মানুষের নিরাপত্তা না সুনিশ্চিত করতো কলকাতা হাইকোর্ট, অথবা সেখানকার ডিএম যদি কেন্দ্রীয় বাহিনী না চেয়ে পাঠাতো, তাহলে আজকে অর্ধেক মুর্শিদাবাদ বোমের আঘাতে উড়েও যেতে পারতো, স্টেশন মানে স্টেশনে রেল লাইন থাকতো কিনা সন্দেহ, এবং হচ্ছে বাস স্ট্যান্ডে বাস চলতো কিনা সন্দেহ। সুতরাং আরএসএস বা এইসব বলে কোনো লাভ নেই, চিরকালই সিপিএম তাই করে। আমি এইটুকুই বলবো যে দেশের সার্বভৌমত্ব বিষয় নিয়ে যখন কোনো রাজনীতির কেউ যেন যখন রাজনীতি করে ফেলে, তখন সেই দলটার ওপর মানুষের আর কোনো ভরসা থাকে না। আজকে সেটা সিপিএম এর অবস্থা। একমাত্র আমি বলবো যে হাইকোর্টে বড় বড় মামলা করেছেন বিকাশ দা, আমি তাকে সম্মান করি, শ্রদ্ধা করি, আমি তাকে রেসপেক্ট করি। সিপিএম এর একজন কাণ্ডারি। আজকে আমি মনে করি যে বিজেপিকে এই আক্রমণ করলেই সিপিএম যে বড় একটা দল হয়ে যাবে তা নয়, বিজেপির অবস্থান এখন সিপিএম এর থেকে অনেক বেটার। সুতরাং আমি তার এই আরএসএস এর সমালোচনা বা আরএসএস নিয়ে তিনি কি বলেছেন বা তিনি কি বলতে চান, এগুলো আমার কাছে ইমেটেরিয়াল, ঠিক আছে? এইসব করে হালে পানি পাবেন না আরো বেশি দূরে সরে যাবেন, এটা সময় বলবে। কাঁথিতে সনাতনী সম্মেলনের অনুমতি না পেয়ে হাইকোর্টে আবারও শুভেন্দু অধিকারী। এটা খুব স্বাভাবিক ব্যাপার। শুভেন্দু অধিকারী যে কোনো ইস্যুতেই তিনি হাইকোর্টে আসেন, এবং এখন একটা এমনই পরিস্থিতি তৈরি হয়ে গেছে যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি যে কোনো বিষয়ে এসে হাইকোর্টে তিনি পারমিশন চান, এবং সেই পারমিশনের জন্য তাকে মামলা করতে হচ্ছে, বারবারই মামলা করতে হচ্ছে। এটা খুব দুঃখের একটা বিষয়, প্রশাসন তাকে পারমিশন দেয় না। আর হাইকোর্টে আসলে তবেই বিজেপি পারমিশন পায়। সুতরাং আর হিন্দুদের ওপর চারদিকে যা অত্যাচার হচ্ছে, তার চারদিকে হিন্দুদেরকে যেভাবে মারধর করা হচ্ছে, শামশেরগঞ্জের ঘটনা বলুন বা আপনার ধুলিয়ানের ঘটনা বলুন বা ভাঙড়ের ঘটনা বলুন, এরপরে
মানে প্রশাসন আরো খাপ্পা হয়ে গেছে। প্রশাসন তো আমি আপনাকে বলছি, আপনাদেরই একজন সাংবাদিক তিনি আমাকে বললেন যে ধুলিয়ানে এখন এরকম পরিস্থিতি, সেখানকার কিছু হোমরা চোমরা যে বা পঞ্চায়েতের লোকজন যারা মুসলিম তারা এখনো পর্যন্ত ভারত সেবাশ্রমের মহারাজকে পর্যন্ত তারা ভয় দেখাচ্ছেন সাংবাদিকদের, মানে হচ্ছে যারা নির্যাতিত তাদের বাড়িতে পৌঁছানোর রাস্তা বলে দেওয়ার জন্য, এবং পুলিশ দিয়ে তাদেরকে ভয় দেখানো হচ্ছে। আমি বলতে চাই হাইকোর্টের অর্ডারটা তাহলে কি মানে ওই অবধি থেকে যাবে, না কেন্দ্রীয় বাহিনী এগুলো দেখবে বা এগুলো উপযুক্ত ব্যবস্থা নেবে? না এখনো পর্যন্ত সেই সব উপদ্রুত এলাকায় পৌঁছাতেই পারেনি কেন্দ্রীয় বাহিনী। দেখুন, আপনি একটু আগে একটা প্রশ্ন করেছিলেন যে মোহাম্মদ সেলিম বললো RSS এর করলো, মোহাম্মদ সেলিম ওখানে গেছিলেনও, কিন্তু আমি একটা কথা জানতে চাই, যে কোনো নেতা, যে কোনো মন্ত্রী, আমি শুভেন্দু অধিকারী গেছেন, আজকে সুকান্ত মজুমদার গেছেন একজন মৃতর বাড়িতে, তিনি তাকে শুনতে গেছেন, কিন্তু আপনারা একটা কথা বলুন তো, মানুষ যখন আক্রান্ত হয়, মানুষ এই নেতাগুলো আশ্বাস দিয়ে চলে আসে, তারপরেও এই খুন জখম এইগুলোকে কেন বন্ধ করা যাচ্ছে না? কেন কেন বিরোধীরা তারা তো বলছে আমরা আছি, আমরা পাশে আছি, আমরা এই করছি, আমরা হ্যান করছি ত্যান করছি, আদৌ কেন করা যাচ্ছে না? তার মানে এইটাই যে মানুষের সঙ্গে মানুষের যে মেলবন্ধন এটা তারা চায় না। তারা চায় ওখানে তারা গেল, কিছু পরিবারের সাথে কথা বললো, মিডিয়া ছবি তুললো, নিজেদের হাইপ, আর কিচ্ছু না, আর কিচ্ছু না। কটা লোক মানুষের পাশে আছে? আমি বলছি বিজেপির আজকে চোখের জল ধরে রাখতে পারছে না বিজেপি। আপনি আজকে একটা কথা আপনাকে বলছি, একটা খুব দুঃখজনক কথা আমি আপনাকে বলছি, এটা আমি বলতে বাধ্য হচ্ছি। বেনারসে মন্দির, যে মন্দির রয়েছে, শিবের যে মন্দির রয়েছে আপনারা জানেন সবাই, গঙ্গা থেকে সেই মন্দির অব্দি রাস্তা করার জন্য 1400 থেকে 1600 বাড়ি ভাঙা পড়েছে। সেই বাড়ির লোকের চোখের জল এখনো পর্যন্ত মোছাতে পারেনি সেখানকার যোগী সরকার, তাদেরকে পুনর্বাসনও দিতে পারেনি সম্পূর্ণরূপে। আমি বলতে চাই মানুষের পাশে ভগবানের নাম নিয়ে থাকার যে প্রতিকৃতি বিজেপি তৈরি করে, এই প্রতিকৃতি মানুষের পাশে থাকার জন্য না ভোট বাক্স ভরানোর জন্য? এই প্রশ্নের উত্তর বিজেপি নেতারা যদি দিতে পারেন, আমি মনে করি বিজেপি পরবর্তীকালে ক্ষমতায় আসবে। আর সিপিএম এর কুমিরের কান্না বন্ধ করে মানুষের পাশে দাঁড়াতে হবে। শুধু রেড ভলেন্টিয়ার দিয়ে, শুধু বিকাশ ভট্টাচার্য দিয়ে হবে না, আর বড় বড় ডায়লগ মারলেও হবে না, একদম গ্রাসরুটে মানুষের পাশে নেমে কাজ করতে হবে, যেটা সিপিএম 34 বছর আগে করতো বা 20 বছর আগে করতো। তবেই কিন্তু সিপিএম এর ভোট আসবে। আদারওয়াইজ এই চোর চিটিংবাজ তৃণমূল সরকার যারা মানুষের হাড়ির মধ্যে ঢুকে গেছে তারাই কিন্তু থাকবে, সে যতই আপনি হাইকোর্টে মামলা করুন আর যতই আপনি ব্রিগেডে মিটিং। জিন্দালের দুটো পাওয়ার প্রজেক্টের উদ্বোধনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থাকতে পারেন, সৌরভ গাঙ্গুলি। এটা একটা লোক দেখানো বিষয়, যদি থাকেন ভালো। আমি মনে করব বাংলার মানুষের উপকার হোক, বাংলার মানুষের পাশে রাজ্য সরকার থাকবেন। আর সৌরভ গাঙ্গুলির কথার তো কোনো তার তো কোনো কথা ধর্তব্যের, তিনি একটা বড় রাজনৈতিক তিনি একজন বড় ব্যক্তি অবশ্যই, ঠিক আছে। এত লোকের চাকরি চলে গেল, এর মধ্যে তিনি কি রাজনীতি পেলেন জানি না, তিনি হাত জোর করে তাদেরকে বলে দিলেন আমাকে কোনো রাজনীতির মধ্যে টানবেন না। এর মধ্যে কি রাজনীতি ছিল সেটা দাদাই বলতে পারবেন। এবং আজকে দেখলাম দাদাগিরি ছেড়ে তিনি আরো বড় একটা কন্ট্যাক্টে ঢুকেছেন। টাকা কামানো এবং মানুষের সঙ্গে মানুষকে এসে বিনোদন দেওয়া, এটাই তার কাজ। হ্যাঁ, এবং হচ্ছে যে এগুলোর জায়গাতেই ভালো লাগে। সৌরভ গাঙ্গুলি থাকবে, যারা তাকে পুজো করে, যারা তাকে নিয়ে হই হুল্লোড় করে, তারা গিয়ে সেই হচ্ছে যে সেখানে ভরাবে। জিন্দালের এই পাওয়ার প্রজেক্টের মাধ্যমে সাধারণ মানুষের কি উপকারে আসবে? আদেও কি কোন রকম কর্মসংস্থান হবে, নাকি বিদ্যুৎ বিলের কমতি হবে সাধারণ মানুষের? জানি না, বলবে সাধারণ মানুষ উপকার হবে, বিদ্যুৎ বিলের কমতি হবে, ইত্যাদি ইত্যাদি অনেক কথাই বলবে, কিন্তু ভবিষ্যতে আদৌ কিছু হবে বলে আমার মনে হয় না। বরং করের বোঝা আরো বাড়বে এবং এখান থেকে জিন্দালরা কি করবে, সস্তায় কিছু লেবার নিয়ে ব্যবসা করে, ঠিক আছে, আরো কিছু ফুলে ফেপে উঠবে আর তৃণমূলের তোলাবাজি করে আরো কিছু পার্টি অফিসে ফান্ড দিবে। এইটুকুই হবে, আর কিছু হবে না।